নমস্কার। আজকে আপনাদেরকে আমার এক ছোটবেলার একটা গল্প বলি, জীবন থেকে নেওয়া। ছোটবেলায় আমরা যেখানে ভাড়া থাকতাম, আমার ছোটবেলায় আমরা যেখানে ভাড়া থাকতাম, খেলাদ বাবুলেন পাইকপাড়াতে, সেখানে আমার বয়সী আরো অনেক ছেলে ছিল। আমরা বিকেলে খেলতে যেতাম। তো সেই সমস্ত খেলার সঙ্গীদের মধ্যে আরো একটি ছেলে ছিল, যার নাম আমি বলছি না এই মুহূর্তে। তার পারিবারিক পরিচয় হচ্ছে তার বাবা তৎকালীন যুগে বিভিন্ন সিনেমায় বা সিরিয়ালে অভিনয় করতেন। তাকে আমাদের পাড়ার উত্তম কুমার বলা হতো। তার ছেলে অতীব দুর্বিনীত একটি ছেলে, যখন তখন যাকে তাকে ধরে মারতো, একটাই পরিচয়ের জন্য, তার বাবা সিনেমায় অভিনয় করে বা তার বাবা অভিনেতা, এই কারণের জন্য তাকে কেউ কিছু বলতো না, সমঝে চলতো। আমি তার কাছে বহুবার মার খেয়েছি ছোটবেলাতে, এবং অমানুষের মতন মারতো। আমি বাড়িতে ফিরে নিয়ে কখনো এ সম্পর্কে কাউকে কিছু বলতাম না, বাবাকে বা মাকে। তো মার খেতে খেতে একদিন কি হলো, সেই ছেলেটির হাতে একদিন সন্ধ্যেবেলাতে খেলতে গিয়ে নিয়ে অকারণে অনর্থক মার খেয়ে আমি বাড়িতে ফিরি। যখন পড়তে বসি, মা আমাকে পড়তে বসান, তখন আমার পেটে অসহ্য যন্ত্রণা হয়। ছেলেটি আমার পেটে মেরেছিল, বেশ জোরে মেরেছিল। আমি তখন 1-2 এরকম পড়ি, মনে নেই আমার ঠিক, তবে খুবই ছোট তখন আমি। তো এত যন্ত্রণা হয়েছে যে আমি কেঁদে ফেলেছি। তো মায়ের জেরার মুখে শেষ পর্যন্ত বেরোলো যে অমুক ছেলেটি আমাকে মেরেছে পেটে, আমার পেটে ব্যথা হচ্ছে। এবং তারপরে জানা গেল যে ছেলেটি আমাকে মাঝে মধ্যেই মারে ধরে, এবং আমার মতন আরো অনেকেই মার খায়, তার কেউ কিছু বলে না। তো এই কথা শোনার পর আমার মা আমাকে বাবারে বাছারে করে বুকে টেনে নেওয়ার বদলে, আদর করার বদলে, উল্টে আমাকে চরম ধমকান, চরম বকাবকি করেন। তুমি বাইরে থেকে মার খেয়ে এসছো, তোমার তো খাওয়া পড়ার কোনো অভাব রাখিনি বাবা, তোমাকে বাইরে একটা ছেলে অনর্থক মেরে যাচ্ছে আর তুমি মার খেয়ে আসছো। পরের দিন যদি আবার ওই ছেলেটি তোমাকে মারে আর তুমি যদি মার খেয়ে বাড়িতে আসো, তাহলে আবার আমি তোমাকে মারবো, মারের ওপরে আবার মারবো। যদি গা জোয়ারিতে না পারো, শুনতে খুব আশ্চর্য লাগবে, আমার মা আমাকে বলেছেন, যদি গা জোয়ারিতে না পারো তাহলে থান ইট ছুঁড়ে মারবে, তার পরেরটা আমি বুঝে নেব। ঘটনাচক্রে ঠিক তার পরের দিন ছেলেটি আবার আমাকে মারে, এবং বাড়িতে ফিরে নিয়ে আমাকে মার খেতে হবে এই ভয়ে আমি ছেলেটিকে উল্টে একঘা দিই। এর ফলে কি হয়, ছেলেটি প্রথমে ভীষণ ঘাবড়ে যায়। তার গায়ে কেউ কোনোদিন হাত তোলেনি, সে সবার গায়ে হাত তুলে এসছে। মার খাওয়ার পরে সে প্রথমে কিছুটা ভেবাচাকা খেয়ে যায় এবং সবার সামনে ভীষণ অপমানিত বোধ করে। ফলত সে উল্টে আবার আমাকে মারতে আসে, এবং তারপর সে আমার উপরে প্রহার করার বদলে আমার কাছ থেকে চরম মার খায়। এবং যখন আমি তাকে ধরে মারি, তখন এতদিনকার যে মার খাওয়ার কষ্ট বা রাগ আমার ভেতরে জমেছে, সেটার বহিঃপ্রকাশ ঘটে। আমি ছেলেটিকে প্রচন্ড মার মারি। ফল কি হয়, এই ঘটনার পর থেকে ছেলেটি আমাকে মারা বন্ধ তো করলোই, সঙ্গে সঙ্গে আরো যারা যারা ওখানে আসতো খেলতে, তাদের সবাইকে মারা বন্ধ করে দিল। প্রায় একরকম ওই সময়ে ওইখানে যারা খেলতে আসতো তাদেরকে মারবার কথা সে প্রায় ভুলে গেল, কারণ তার মনে একটা ভয় জন্মালো যে এবারে আমি মারলে আমার কপালে পাল্টা মার জুটবে। কেন এই কথাটা বললাম, এই গল্পটা বললাম? চন্দ্রিল ভট্টাচার্য আমার খুব প্রিয় একজন বক্তা।
তার প্রচুর বক্তৃতা আমি শুনেছি, আমার বেশ ভালো লাগে। আমি তার বক্তৃতার এবং বক্তব্যের একজন একনিষ্ঠ ভক্ত বলা যেতে পারে। তো এই যে ভারত পাকিস্তানের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, এই সময়তে দাঁড়িয়ে হঠাৎ তার লেখা ডাকবাংলা বলে যে সংস্থাটি রয়েছে, যেখানে উনি লেখালেখি করেন বা কাজকর্ম করেন, সেখানে তার একটি লেখা সামথিং সামথিং পর্ব 67, যার শিরোনাম হচ্ছে সময় নাচছে। খুব সুন্দর লিখেছেন তিনি, ভীষণই সুন্দর লিখেছেন, আপনারা পড়ে দেখতে পারেন। সেখানে তিনি দুটো জায়গায় এমন কয়েকটা কথা লিখেছেন, আমার মনে হলো সেটা ভীষণ একতরফা কথা এবং খুব একটা যৌক্তিকতা নেই বোধহয় কথাটার আজকের দিনে দাঁড়িয়ে। আমার মনে হয় সেইটা নিয়ে কিছু বলা দরকার। এবারে আমার বলার খুব একটা মূল্য আছে এরকমটা নয়, আমি বিরাট কিছু উচ্চ পর্যায়ের মানুষ নই, তবু একজন সাধারণ মানুষ হিসেবে, পাঠক হিসেবে আর শ্রোতা হিসেবে আমার মনে হয় এই কথাটা বলা উচিত। একটা জায়গায় উনি লিখছেন, কাশ্মীরে উগ্রপন্থী হানার পর প্রতি মুহূর্তে উগ্রতর পন্থার অকুণ্ঠ প্ররোচনা ও প্রতিজ্ঞা দেখে আতঙ্ক তৈরি হতেই পারে। একটা জনপিণ্ড যুদ্ধ চাই, যুদ্ধ কই লাল ফেলতে ফেলতে লাফাচ্ছে, দেখলে দেশপ্রেমের বদলে দেশ ঘৃণা জাগাটাও স্বাভাবিক। তারপরে আরো কিছুটা বক্তব্য রয়েছে। আবার এক জায়গায় তিনি লিখছেন শেষের দিকে, যদি অধিকাংশ মানুষ হিংস্রতাকে বীরত্ব মনে করে, হননাকাঙ্ক্ষাকে শ্রেয় মনে করে, তবে সে দেশের বা সে রাজ্যের কথা প্রকাশের এলাকায় দাঁত ঝলকানো পতাকাই উড়বে। কিন্তু তাতে না ঘাবড়ে এই স্বাধীনতার উত্তাল হাওয়াকে ব্যবহার করে ডেসিবেল উচ্চতায় না হোক, যথাসম্ভব দৃঢ়তায় এই অঞ্চলকেই ব্যবহার করে বলতে হবে, যে মারে সে উগ্রপন্থী হয়, উগ্রপন্থার ফাঁদেই পা দেয়। কথাটা কি খুব সত্যি? কাশ্মীরে উগ্রপন্থী হানা আজ থেকে ঘটছে না, মোটামুটি কাশ্মীর যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে চলছে। প্রচুর সাধারণ মানুষ তো বটেই, আমাদের সেনা জওয়ান যারা, তারাও প্রচুর মারা গেছেন। মারা যাওয়ার পরেও কিন্তু সর্বক্ষেত্রে সব সময় ভারত কিন্তু ঝাঁপিয়ে পড়েনি। ভারত কিন্তু যথেষ্ট পরিমাণে সংযম দেখিয়েছে, দেখিয়ে আসছে, দেখিয়ে চলেছে, আশা করি ভবিষ্যতেও দেখাবে। কিন্তু তার মানে এটা কি যে দিনের পর দিন কিছু মানুষ বা একটি দেশ বা কয়েকটি দেশ আমার সার্বভৌমত্বের উপরে, আমার দেশের অধিকারের উপরে হস্তক্ষেপ করবে, মানুষ মেরে যাবে, তাদেরকে ছেড়ে দেব এমনি এমনি? আচ্ছা বলুন তো, ধরুন আপনি, মানে চন্দ্রিল বাবু বা চন্দ্রিল বাবুর মতন যারা রয়েছেন, তারা রাস্তা দিয়ে যাচ্ছেন, নিজেদের পরিবারকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটি বা কয়েকটি লোক এসে নিয়ে তাদেরকে মেরে ধরে নিয়ে চলে গেল, তার সন্তানকে ধরে মারলো, অমানুষের মতন মারলো। তিনি বাধা দেবেন না বা আপনি বাধা দেবেন না? নাকি আপনি মনে করবেন ও আমার সন্তানকে মেরেছে, আমি যদি এর প্রতিরোধ করি, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, তাহলে আমিও তার পর্যায়ে নেমে গেলাম? এটা কি খুব বোকা বোকা কথা নয়? তিনি কি তার সঙ্গে আলোচনায় বসবেন? বা আপনি বা আপনারা, আপনাদের মতন মানুষেরা তাদের সঙ্গে সেই মুহূর্তে আলোচনায় বসবেন? কেন বাবা তুমি মারলে আমার সন্তানকে, আমার মাকে, বউকে, ভাইকে, বোনকে কেন মারলে বা অত্যাচার করলে? চোখের সামনে দেখে নিও, শুধুমাত্র আমি তার পর্যায়ে নেমে যাব ভেবে নিয়ে আপনারা চুপচাপ বসে থাকবেন? এটা হয় কখনো? যে মানুষগুলোকে আজকে মারা হয়েছে, ধর্ম জিজ্ঞাসা করে মারুক অথবা না মারুক, আমি সেই প্রশ্নেই যাচ্ছি না,
কিছু মানুষকে অন্যায়ভাবে মারা হয়েছে, কোনো কারণ ছিল না মারবার, এবং এই হত্যাটা চলে আসছে দিনের পর দিন ধরে। তার প্রতিবাদ আমরা কিভাবে করব? সোজা কথায় তো সেই মানুষগুলো বুঝছে না, বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বুঝছে না, তাহলে কি করব? আপনাদের বাড়িতে দারোয়ান থাকে, দরজায় দারোয়ান কেন রাখেন? যাতে অবাঞ্ছিত লোকজন আপনার জায়গার মধ্যে অবাঞ্ছিতভাবে ঢুকে না পড়ে। যদি কোনো লোক ঢুকতে চায় তাকে আপনার দারোয়ান বাধা দেবে না? বা সেই লোকগুলো যদি বল প্রয়োগ করে ঢোকার চেষ্টা করে, আপনার দারোয়ান ছেড়ে দেবে? যদি ছেড়ে দেয়ও, পরের দিন তার চাকরি থাকবে? বোধহয় থাকবে না, আপনারা তার চাকরিটি খেয়ে নেবেন। তো খুব সহজে এটা ঘরের মধ্যে বসে বলা যায় যে উগ্রপন্থাকে আটকানোর জন্য আমি যদি উগ্রপন্থার আশ্রয় নিই, তাহলে আমিও উগ্রপন্থী হয়ে গেলাম। আপনারা বোধহয় উগ্রপন্থা বা উগ্রপন্থী এর সঙ্গে আত্মরক্ষাকে বোধহয় গুলিয়ে ফেলেন অধিকাংশ সময়তে। যদি আজকে আপনারা একটা দেশের মাথা হন, যদি আপনারা সেই দেশের কোটি কোটি জনগণের অভিভাবক হন, তাহলে আপনাদের দায় বর্তায় না সেই জনগণকে সুরক্ষিত রাখার। আপনি যদি দেখেন বাইরের থেকে কোনো দেশের কোনো লোক এসে নিয়ে, বিশেষ কোনো জনগোষ্ঠী এসে নিয়ে সেই লোকগুলোর উপরে অত্যাচার করে যাচ্ছে, মেরে ধরে যাচ্ছে, খুন করে যাচ্ছে, আপনি চুপ করে বসে থাকবেন? কিচ্ছু বলবেন না। কিচ্ছু না বলার জন্য পাকিস্তানে আমাদের কাশ্মীরের কিছু অংশ চলে গেছে, দেশের আরো কিছু কিছু জায়গা চলে গেছে। তাহলে সারা জীবন ধরে যদি এইটা চলতে থাকে, একটা সময়তে এসে নিয়ে ভারতবর্ষের অবস্থানটা কি হবে? ভারতবর্ষ বলে কোনো রাষ্ট্রই থাকবে না, কারণ আমরা উগ্রপন্থাকে সমর্থন করছি না, আমরা কারোর উপরে ঝাঁপিয়ে আমরা প্রতিরোধ করছি না বলে উগ্রপন্থীরা এসে নিয়ে তাদের কাজটা করে যাচ্ছে দিনের পর দিন। উগ্রপন্থাকে আটকানোর জন্য যদি তাকে উল্টে মারা হয়, তাহলে সেটাও আপনাদের কাছে উগ্রপন্থা। তাহলে বলতে হয় সুভাষচন্দ্র বোস উগ্রপন্থী ছিলেন? হ্যাঁ, বলা যেতেই পারে, কারণ গান্ধীজির মতন মহান ব্যক্তি ভগৎ সিংকে গুন্ডা বলে গেছিলেন, সুভাষ বোসকে স্পয়েলড চাইল্ড বলেছেন, বকে যাওয়া ছেলে। দেশের সীমান্তে দাঁড়িয়ে যে লোকগুলো নিজের পরিবার ছেড়ে দিয়ে নিয়ে, বউ বাচ্চা ছেড়ে দিয়ে নিয়ে, বাবা মাকে ছেড়ে দিয়ে নিয়ে, চরম কষ্টের মধ্যে থেকে নিয়ে দেশের সীমানা রক্ষা করছে, তাদের জন্য, তাদের বদান্যতায় আমরা ঘরে বসে বসে এইসব বড় বড় কথা বলতে পারছি। যখন আমাদের ঘরে ঢুকে নিয়ে তারা মারবে, তখন আমরাই বলবো কি করছিল ওরা? অদ্ভুত, তারা তো বলতেই পারে না না বাপু আমি মারবো না, ওটাও একটা উগ্রপন্থাই। আপনি কোন দেশের কোন সেনাবাহিনীকে দেখেছেন গোলাপ ফুল নিয়ে সীমান্ত প্রহরায় রয়েছে? কোন উগ্রপন্থী কার্যকলাপ হবে, তাদেরকে ফুল ছুঁড়ে ছুঁড়ে মারা হবে, তারা আটকে যাবে, আহা আমাকে ফুল ছুঁড়ে মেরেছে, আমি আর যাব না। বাঘের সামনে দাঁড়িয়ে যদি আপনি কৃষ্ণ নাম জপ করেন, বাঘ কোনদিন বৈষ্ণব হয় দেখেছেন? আপনারা যদি এই জায়গায় থাকেন, তাহলে আপনারা কি করবেন? ছেড়ে দেবেন সমস্ত কিছু? আপনারা এই ধরনের কথাবার্তা বলার সময়তে একবারও মনে করেন না যে এই কথাগুলো বলে নিয়ে যে লোকগুলো আপনাদেরকে নিজের জীবন বিপন্ন করে নিয়ে, নিজের জীবন বাজি ধরে নিয়ে
আপনাদের সুরক্ষিত করছে, আপনারা তাদের কত বড় অপমান করছেন কখনো ভাবেন না বোধহয়। একটু ভেবে দেখবেন, আপনারা শিক্ষিত লোক, আপনারা বিভিন্ন চ্যানেলে বসেন, আপনারা বিভিন্ন জ্ঞানমূলক কথা বলেন, লোককে আলোকিত করেন, রাস্তা দেখান। একটুখানি ভাববেন কথা বলার আগে, লেখার আগে। যে লোকগুলোকে মারা হলো তাদের পরিবারের কি হবে ভেবে দেখেছেন কখনো? হ্যাঁ, আপনি বলতেই পারেন যে আহা, এই যে পাকিস্তানকে গিয়ে নিয়ে মেরে আসা হলো দুমাদ্দুম দুমাদ্দুম করে, তাতে করে ওই লোকগুলো তো আর তাদের পরিবারের লোকজনকে ফিরে পেল না, তাহলে আমার মেরে লাভটা কি হলো? এই লাভটা হলো আমার সেই ছোটবেলার খেলার সাথীর মতন, যে তারা অন্তত আরো কিছুদিন বা কয়েক মাস বা কয়েক বছর চুপচাপ থাকবে, ভয় পাবে। হয়তো একেবারে থেমে যাবে এরকমটা নয়, কিন্তু যদি কিছুই না করা হয়, কোনো প্রতিরোধই যদি না করা হয়, সবাই যদি বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে, এসো আমাকে গুলি করো, আমাকে মারো, কত লোকের জোগান দেবেন আপনি সীমানায়? কিভাবে আটকাবেন এই উগ্রপন্থাকে? কখনো ভেবে দেখেছেন? সমস্ত কিছুই উগ্রপন্থা। তাহলে তো দেশ থেকে আইন কানুন তুলে দিতে হয়, কারণ যারা অন্যায় করছে তাদেরকে শাস্তি দেওয়াও বোধহয় একটা উগ্রপন্থা, একটা হিংসার বহিঃপ্রকাশ। কেউ চুরি করেছে বা কেউ ধর্ষণ করেছে বা কেউ ডাকাতি করেছে, তার যদি জেল হয়, জরিমানা হয়, যাবজ্জীবন হয়, সেটাও তো এক ধরনের উগ্রপন্থা বলা যেতেই পারে। আমরা আমাদের বাবা মার কাছে শুনেছি ছোটবেলাতে তাদেরকে স্কুলে এমনকি বেত মারা হতো, বাবা মায়েরা বেত দিয়ে মারতেন। আমাদের সময়তে সেটা অনেকটা কমে এসেছে, আমরা স্কেলের মার খেয়েছি মাস্টারমশাইদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে। এখনকার দিনে দাঁড়িয়ে তো শিক্ষক মশাইরা ছাত্রছাত্রীদের বকতেও ভয় পান। ছাত্রছাত্রী তো অনেক দূরের কথা, বাড়ির লোকজন এসে নিয়ে তাদেরকে পিটিয়ে দিয়ে চলে যাবে। এরকম যদি পরিস্থিতি চলতে থাকে, তাহলে কতদিন আপনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন? কিভাবে করবেন? কোন শান্তির বাণী প্রচার করে আপনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন? একটু যদি লিখতেন ভালো হতো। উগ্রপন্থার পরিবর্তে উগ্রপন্থাই রাস্তা নয়, আমি মানলাম, কিন্তু আর কোন রাস্তা আছে? মারের বদলে পাল্টা মার দেওয়া ছাড়া। এটাও যদি একটুখানি লিখতে পারতেন খুব ভালো হতো, একটু দিক নির্দেশ পেতাম আমরা যারা যুদ্ধবাজ লোক, যারা মনে করি মারের বদলে পাল্টা মার দেওয়াটা জরুরি, যারা মনে করি যে সুভাষচন্দ্র বোস নামক একজন বাজে লোক, একজন গুন্ডা লোক, যিনি বলে গেছিলেন তুমি আমাকে ঢিল মারলে আমি তোমাকে পাটকেল ছুঁড়ে মারবো, তারা একটা পথের সন্ধান পেতেন। হয়তো আজকে সুভাষচন্দ্র বোসের এই পরিণতি হতো না, আমরা জানতেই পারিনি যে তিনি বেঁচে আছেন না মারা গেছে, সারা জীবনটা তিনি দিয়ে গেলেন। আর আমরা ঘরে বসে নিয়ে আজকে সেনাবাহিনীকে অপমান করছি এই বলে যে তুমি ওকে গিয়ে নিয়ে মেরেছো, উগ্রপন্থী, তাকে গিয়ে নিয়ে তুমি মেরেছো, ওমা তুমিও তো উগ্রপন্থী হয়ে গেলে। তাই বিষয়টা আপনি বোধহয় বা আপনাদের মতন মানুষরা বোধহয় শান্তি, অহিংসা এগুলোর সঙ্গে কাপুরুষতার প্রভেদটা ভুলে যান। ভারতবর্ষ এখনো পর্যন্ত কোন দেশের উপরে ঝাঁপিয়ে পড়েনি, তার সার্বভৌমত্বকে নষ্ট করেনি। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ চাইলে কিন্তু তার প্রতিবেশী রাষ্ট্রকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারত। কোন অতি শক্তিশালী দেশেরও এই ক্ষমতা হতো না ভারতবর্ষকে আটকায়, আমার বিচারে। আমি লেখাপড়া খুব কম জানি, আন্তর্জাতিক রাজনীতি খুব কম বুঝি, এটা সত্ত্বেও বলছি
যদি ভারত মনে করত তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটিকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারত, করেনি। ভারতবর্ষ ঝাঁপিয়ে পড়েনি নিজের থেকে, ভারতবর্ষ বাধ্য হয়েছে করতে। এটাকে প্রতিরোধ বলে, এটাকে উগ্রপন্থা বলে না। হয়তো আপনি কোনোদিন বুঝবেন, বা আপনাদের মতন লোকজন কখনো গিয়ে নিয়ে বুঝবেন, যখন আপনাদের চোখের সামনে আপনাদের বাপ মা, বউ, ভাই বোন, সন্তান, এদের উপরে অত্যাচার করা হবে, এদেরকে নৃশংসভাবে মারা হবে, ধর্ষণ করা হবে, তখন একবার দাঁড়িয়ে নিয়ে না শান্তির বাণী প্রচার করবেন, বৈঠক করবেন, এসো তোমার সঙ্গে আমরা আলোচনা করি, আমি আলোচনা করি, বাবা এই রাস্তায় যেও না, এটা খুব বাজে রাস্তা, একবার চেষ্টা করে দেখবেন। আর এই ধরনের কথা যখন লিখবেন, তার সঙ্গে সঙ্গে আরো একটুখানি লিখবেন, সময় খরচ করে, মেধা খরচ করে, যে উগ্রপন্থী আক্রমণ হলে তার প্রতিরোধের জন্য আমরা ভারতীয়রা, ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের নেতা নেত্রীরা ঠিক কোন পন্থাটা নিলে এই উগ্রপন্থাকে দমন করা যায়, আমরা বিশেষ উপকৃত হই এতে করে। ভালো থাকবেন, শুভরাত্রি।